নমস্কার। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। কিন্তু ইঞ্জিনিয়ারিং করার পেশার পাশাপাশি আমি আসলে আম আমার প্যাশন হিসেবে পড়াতে ভালোবাসি, পড়াই এবং মূলত আমি ফিজিক্স পড়াই এবং ফিজিক্স আর কি, যে ধরুন আইআইটি, অলিম্পিয়াড, তারপরে বিভিন্ন তাছাড়া আইআইটি, অলিম্পিয়াড ছাড়াও যে আলাদা অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলো আছে, যেমন এনইইটি, তারপরে এইমস, এই ধরনের পরীক্ষাগুলোর জন্য ফিজিক্স পড়িয়ে থাকি এবং 11-12-এরও পড়াই। কালে ভদ্রে 9-10ও করিয়ে থাকি। আমার মেন উদ্দেশ্য পড়ানোর হচ্ছে গিয়ে ছাত্রদের কনসেপ্ট তৈরি করা এবং শুধু তাই না, যাতে তারা নিজেরা প্রশ্ন করতে পারে সেই দিকটা দেখা, সেইগুলোকেই আমি তৈরি করার চেষ্টা করি। আমি গত 25 বছর ধরে এরকম পড়াচ্ছি। আমার মানে চাকরি ছাড়াও, মানে ইঞ্জিনিয়ারিংয়ের কাজ ছাড়াও মূলত আমি যাদবপুর এবং আইএসআই থেকে পড়াশোনা করেছি। এবার দু একটা ব্যাপারে আমি ভিডিওটা করলাম, কারণ আজকালকার দিনে যেটা দেখা যায় যে এই কম্পিটিটিভ এক্সামগুলোতে এখন সব জায়গায় প্রচুর কোচিং সেন্টার হয়ে গেছে। ফিজিক্সওয়ালা, ফিটজি তো অনেক দিন আগে থেকেই ছিল, আকাশ, এরকম প্রচুর কোচিং সেন্টার আছে। এখন কোচিং সেন্টার এবং এইগুলোর পদ্ধতি বা এমসিকিউ যে পরীক্ষাটা হয় সেগুলো সম্বন্ধে মোটামুটি মানে জ্ঞান হয়তো, যেহেতু ইন্টারনেটের যুগে সবার কাছেই কম বেশি আছে। কিন্তু তা সত্ত্বেও যারা বাংলা মিডিয়ামে পড়ে বিশেষ করে তারা কিন্তু এই মানে কম্পারেটিভলি ইংরেজি মিডিয়াম স্কুলে যারা পড়ছে তাদের তুলনায়, বা বিশেষ করে আইসিএসসি, সিবিএসসি স্কুলে এবং প্রাইভেট স্কুলে যারা পড়ে তাদের তুলনায় সরকারি বাংলা মিডিয়ামের ছাত্রদের এই ব্যাপারে ইনফরমেশান কম থাকে। এবং এটা আমাদের সময় আরও কম ছিল। আমরা নিজেরাও এই পথেই এসেছি আমাদের ছাত্র জীবনে। এখন একটু বেটার হয়েছে, কিন্তু তাও কম কম্পেয়ার টু আইসিএসসি বা সিবিএসসি যারা পড়াশুনো করে তাদের থেকে কম। এবার মানে যেটা হয়ে থাকে, এই কম হওয়ার জন্য আলটিমেটলি এরা কিন্তু কোথাও ল্যাকিং হয়ে যায় ওদের। এটা দুটো কারণে কম। একটা তো ডেফিনেটলি বাংলা মিডিয়ামে ইংরেজির দখলটা কম থাকে বাংলা মিডিয়ামে যারা পড়ে, সেটা একটা কারণ, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ কারণ আমি বলবো না। তার থেকেও যে বড় কারণটা থাকে সেটা হচ্ছে মূলত নিজেদের প্রেজেন্ট করা, নিজেদের সলিউশনটাকে ঠিক করে তৈরি করা, নিয়ে আসা এবং যুক্তি খাড়া করা। এই জায়গাগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। এবং এইগুলো কীভাবে তৈরি হয়, এইগুলো নর্মালি যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কী হয়, এইগুলোর ব্যাপারে নানা রকম ইনফরমেশান থাকে, নানা রকম কম্পিটিশান অনেক ছোটোবেলা থেকে হয়ে থাকে। কিন্তু বাংলা মিডিয়াম মানে সরকারি স্কুলগুলোয় সেই ইনফরমেশানগুলো এদের দেওয়া হয় না, বাচ্চাদের দেওয়া হয় না, ছাত্ররা পায় না, তারা জানেই না, বেশিরভাগ ক্ষেত্রে জানেই না। আর যখন জানে তখন অলরেডি অনেকটা দেরি হয়ে যায়। তো সুতরাং তখন গিয়ে আর কি এগুলোকে তৈরি করা, দাঁড় করানো একটু শক্ত হয়। তো এই সমস্যাটা আমি দেখেছি ছেলেদের মধ্যে, যাদের আমি এত বছর ধরে পড়িয়েছি, যে কারণে আমার মূল উদ্দেশ্য থাকে যে এদেরকে ওই জায়গাটাতে তৈরি করা, যাতে ওরা নিজেদের মানে যেটা সলিউশন দিচ্ছে একটা প্রবলেমে, সেই সলিউশনটা জাস্টিফাই করতে পারে। এবং শুধু সলিউশন দেওয়া না, ফিজিক্স মানে হচ্ছে কি এমন একটা মানে সায়েন্সের সাবজেক্ট যেখানে কিন্তু সলিউশনের থেকে কোশ্চেন বেশি ইম্পর্ট্যান্ট হয়। আমি তো থিওরি অনেক কিছু তৈরি হয়ে গেছে, থিওরি হচ্ছে, নতুন থিওরি বেরোচ্ছে, যে খুব বেশি বেরোচ্ছে তা বলবো না, কিন্তু বেরোচ্ছে কিছু। কিন্তু থিওরিটিক্যালি দেখতে গেলে ম্যাক্সিমাম থিওরি মোটামুটি যারা 11-12 পড়ছে বা ইনফ্যাক্ট আইআইটি পড়ছে বা এমনকি গ্র্যাজুয়েশন লেভেলে গিয়ে বেশিরভাগ জানা। কিন্তু জানা হলেও সেই থিওরিগুলোকে আমি প্রয়োগ করবো কী করে, কীরকম প্রবলেমের ক্ষেত্রে মানে প্রয়োগটা কীভাবে হবে এবং কী ধরনের এই থিওরি প্রয়োগ করে কী ধরনের সমস্যার সমাধান করে দেবে, বা কী ধরনের মানে সমস্যা তৈরি হতে, সমাধান তো পরে, সমস্যা তৈরি হতে, প্রবলেম তৈরি হতে, এই জিনিসগুলো বোঝা, এই ভিশনটা নিয়ে আসা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা আইআইটি বা অলিম্পিয়াড এইসব স্ট্যান্ডার্ডে, বিশেষ করে অলিম্পিয়াড বলবো, এইসব জায়গায় যারা ইন্টারেস্ট রাখে যোগদান করার বা সেখানে ক্র্যাক করার, তাদের জন্য এগুলো খুব জরুরি আমি মনে করি। কারণ এখানে আর কি, অলিম্পিয়াড তো এমসিকিউ নয়, সবাই জানে। অলিম্পিয়াড মানে এমসিকিউ থাকলেও পার্টলি সেখানে নিজের সলিউশন দিতে হয় এবং সলিউশনটা জাস্টিফাই করতে হয়। আইআইটিতে এমসিকিউ হলেও সব জায়গায় নয়, সেখানেও আনসার দেওয়ার ব্যাপার আছে। তো এমসিকিউতে নয়, হ্যাঁ ঠিক আছে, আমি কীভাবে করছি ম্যাটার করে না, আলটিমেটলি মানে আনসারটা ম্যাটার করে, এবং সে কারণে শর্টকাটে সম্ভব। কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে সেটা কিন্তু সম্ভব নয়। এবং আরেকটা জিনিস যেটা দেখা যায় যে হ্যাঁ, এবার কোচিং সেন্টার যেগুলো আছে, কোচিং সেন্টারগুলোর প্লাস পয়েন্ট কী? তো কোচিং সেন্টারের মেইন প্লাস পয়েন্ট হচ্ছে কি, তারা নানা রকমের প্রবলেম নানা জায়গা থেকে কম্পাইল করে কোশ্চেন পরীক্ষা নিতে পারে, এটা সবথেকে বড়ো প্লাস পয়েন্ট। সেকেন্ডলি তারা নোটও তৈরি করে,
যে নোটগুলো আগেন কম্পাইল্ড, বিভিন্ন সোর্স থেকে কম্পাইল করে নোট তৈরি করে, হুইচ ইজ অলসো গুড। কিন্তু মানে কোচিং সেন্টারগুলো কিন্তু এইভাবে একটা ছাত্রের মনে মানে প্রশ্ন তৈরি করার মানসিকতা তৈরি করা এবং একটা প্রবলেমকে 5 রকমভাবে ভাবার যে থট প্রসেস, এইটা কিন্তু করতে পারে না, কারণ এটা করার তাদের কাছে সময় নেই। তারা অতগুলো ছেলেকে নিয়ে ডিল করছে, এত সময় তাদের কাছে সম্ভব না। তারা যে ডাউট ক্লিয়ারিং দেয়, সেই ডাউট ক্লিয়ারিংয়ে মনলি একটা প্রবলেম নিয়ে যাবে, সেই প্রবলেমের সলিউশনের জন্য তাদের একটা ছকে বাঁধার সলিউশন থাকে, সেটা দিয়ে দেবে। সেটা ঠিক আছে, সেটা মানে পরীক্ষা মানে একটা এবার হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে আইআইটি ফাইআইটিতেও মোটামুটি কোশ্চেনের প্যাটার্ন হয়তো খুব যে ডিফার করে তা না, তো বছরকে বছর ওই একই জিনিস বেশ কিছু এরকম কোশ্চেন আর কি কম্পাইল করে গেলে তার থেকে কিছু না কিছু তো মোরালের সেম চলে আসেই, এমনকি আইআইটিতেও। অলিম্পিয়াডে কিন্তু পুরো তা হয় না, বিশেষ করে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড এগুলো তো হবে নাই একেবারে। তো এবার আমার পয়েন্টটা হচ্ছে যে মানে হ্যাঁ, পরীক্ষার আইআইটি হচ্ছে সবথেকে টাফ পরীক্ষা আমাদের দেশে দেখতে গেলে, এবং তারপরে অলিম্পিয়াড আছে, এইমসও খুব কঠিন, শক্ত না, সোজা নয়, এগুলো মোটামুটি টাফ পরীক্ষার মধ্যে পড়ে। আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টকে স্টিল ধরছি না, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টও টাফ, কিন্তু এদের তুলনা অতটা শক্ত নয়। এই ধরনের পরীক্ষাগুলো করতে গেলে যেমনি কোচিংটা ইম্পর্টেন্ট, তেমনি যদি হঠাৎ করে মানে একেবারে অন্য টাইপের কিছু দেয়, কী ধরনের প্রবলেম হতে পারে সেই প্রবলেমের একটা থট প্রসেস রাখাটাও খুব ইম্পর্টেন্ট। যদি কেউ রাখে তাহলে তার পক্ষে কিন্তু যে কোনো রকম প্রবলেম হ্যান্ডেল করা খুব একটা ডিফিকাল্ট হবে না, এবং সেটাই আমার অবজেক্টিভ। আমি করে থাকি কি মানে ছাত্রদের মধ্যে সেই জায়গাগুলো ক্লিয়ার করার চেষ্টা করি। এবং আমি কিন্তু কোনো মানে সাধারণত কোনো বই থেকে, অনেক বই আছে খুব প্রবলেমের, আপনারা সবাই জানেন, বা যারা পড়াশুনো করছে আইআইটি নিয়ে তারাও খুব ভালো করে জানেন। ইডোডবের বই আছে, রেজনিকের বই আছে, কী বলে তারপরে ওই আর একটা বই আছে, ওর নামটা ভুলে যাচ্ছি, আপনার সেটাও খুব নাম করা, তাও আগারওয়ালের বই আছে, এরকম প্রচুর বই আছে। এবং এই ফিজিক্সওয়ালা বা এদেরও পাবলিশ করা বই আছে কোশ্চেনের, খুব ভালো। এই কোশ্চেনগুলো এরা বিভিন্ন জায়গাতে কম্পাইল করে বানায়। কিন্তু নর্মালি যেটা হয়ে থাকে এই ধরনের পরীক্ষাগুলোর, বিশেষ করে অলিম্পিয়াড, এরা করে কি, এরা 3-4টে থিওরিকে একসঙ্গে মিক্স করে একটা প্রবলেম তৈরি করে, এবং হুইচ ইজ নর্মাল। এবং সেই 3-4টে থিওরিকে মিক্স করে প্রবলেম যেটা তৈরি করে, সেই প্রবলেমটা এরা কিন্তু দেয়, এবং যারা ওই 3-4টে থিওরির মধ্যে কোরিলেশন করতে পারে তারাই কিন্তু এটাকে সলভ করতে পারে, এবং যারা ইনফ্যাক্ট এই থট প্রসেস চিন্তা করতে পারে, সেটা একটা সবথেকে বড় জিনিস। এটা গেল ফিজিক্সের পার্ট। অবভিয়াসলি এই লেভেলের ফিজিক্সটা করতে গেলে অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, ম্যাথও খুব ইম্পর্টেন্ট। আর একটা যেটা চ্যালেঞ্জ হয়ে থাকে, যেহেতু বাংলা মিডিয়ামের ছেলেদের জন্য বলছি, এমনকি ইংলিশ, এটা বেসিক্যালি ইংলিশ ম্যাথসের প্রবলেমটা ইংলিশ মিডিয়ামের জন্য প্রযোজ্য। যেহেতু এই কোচিংগুলো মোস্টলি, যদি কোচিং বলবো না, আমি এই পড়ানোটা মোটামুটি 11 থেকেই স্টার্ট হয়ে যায় স্ট্রং। আমি 9-10 থেকে সেভাবে ধরছি না, 11 থেকেই যাদের তৈরি করতে 11 থেকে করতে হয় ভালোভাবে। এবার 11 থেকে করতে গেলে ওয়াইড ভ্যারাইটি অফ যখন ফিজিক্সের প্রবলেম হ্যান্ডেল করতে গেলে অঙ্ক কিন্তু নখদর্পণে থাকতে হয়, বিশেষ করে ক্যালকুলাস এবং অ্যালজেব্রা। এবার সমস্যাটা কী হয়, ক্যালকুলাসটা কিন্তু নখদর্পণে সাধারণত 12-এর আগে হয় না, সেটা বেশিরভাগ বোর্ডই। তো 11 বলুন, মানে আইসিএসসি বলুন, মাধ্যমিক বলুন, মানে উচ্চ মাধ্যমিক বলুন, যেই বলুন, সেখানে কিন্তু ক্যালকুলাসটা খুব একটা স্ট্রং লেভেলে 12-এর আগে করানো হয় না। কিন্তু এই ফিজিক্সের প্রবলেমগুলো করতে গেলে দুটোই লাগে, অ্যালজেব্রা যেমনি লাগে তেমনি, অ্যালজেব্রা বলতে কমপ্লেক্স অ্যালজেব্রা, তেমনি কিন্তু ক্যালকুলাসটাও লাগে, এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন লাগে। তো যে কারণে যারা এটা পড়ায়, যারা এইরকম ফিজিক্স পড়াচ্ছে, তাদের উচিত, স্কুল ডেফিনেটলি হয়তো করাবে না, কারণ স্কুল তো স্কুলের সিলেবাস ফলো করবে, যে কোনো স্কুলই তাদের সিলেবাস, তাদের ইনফ্যাক্ট বোর্ডের সিলেবাস ফলো করবে। কিন্তু যারা এই ধরনের পড়াশোনা করতে আসছে, মানে তাদের উচিত, তার প্রয়োজন আর কি, তাদেরকে কিন্তু এই অঙ্কের জায়গাটাও ক্লিয়ার করা, তৈরি করা, এটা আমি মনে করি। এবং যে কারণে আমি কী করি কি, আমি আমার কাছে যারা সাধারণত পড়ে তাদেরকে আমি প্রথম 2-3টে ক্লাস ম্যাথসের দিই পিওরলি, মানে ক্যালকুলাস, অ্যালজেব্রা এগুলোর উপরে, কারণ অটোমেটিক্যালি ম্যাথসের ব্যাকগ্রাউন্ডটা না থাকলে আলটিমেটলি সলিউশনটা করতে পারবে না, এটা অবজেক্টিভ। এইবার এইটা গেল ফিজিক্সের পার্ট, মানে নর্মাল ফিজিক্সে আমি কী করে অলিম্পিয়াড করবো, আইআইটিতে যে এগোবো, আইআইটির জন্য কী লাগছে, সেটা যায় মানে পয়েন্ট। সেকেন্ড আরেকটা জিনিস, আজকে যদি আমি মানে বিয়ন্ড আইআইটি, আমাকে খালি মানে এটা ভাবলেও চলবে না, অ্যাজ আ স্টুডেন্ট, টিচার, আমি যদি যে টিচার হই, আমাকে এটা ভাবলে চলবে না যে একটা ছেলে আইআইটিতে পাস করে গেল, আমার দায়িত্ব শেষ। আমি মনে করি অন্তত সেটা, হয়তো অনেকে করে না, কিন্তু আমি এটা মনে করি। কারণ কি, আইআইটিতে পাস করলেও যে সবাই খুব ভালো চাকরি বাকরি পাচ্ছে, ভালোই হচ্ছে, তা কিন্তু নয়। তার একটা কারণ হচ্ছে গিয়ে এমপ্লয়াবিলিটি একটা বড় জিনিস।
এমপ্লয়াবিলিটির জন্য স্কিল তৈরি করতে লাগে, এবং সেই স্কিলটা কিন্তু মানে হ্যাঁ উইথ এক্সপিরিয়েন্স আসে এবং বা নলেজ তৈরি করতে হয়। সেটা এখন করার পদ্ধতি হলো যে করা কী বলে, অন্যান্য নতুন নতুন টপিক যেগুলো আছে সেগুলো সম্বন্ধেও একটু ধ্যান ধারণা দেয়া। তো সেই ধ্যান ধারণাগুলো আর কি কীভাবে হতে পারে, যেমন হচ্ছে ধরুন আমি কথার কথা বলছি যে এখন এআই নিয়ে রীতিমতো একটা মানে হইচই চলছে সারা পৃথিবীতে। এআই সম্বন্ধে কিছু আইডিয়া দেয়া, এবং যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং আমি কাজ করি ওই লাইনে পড়ানো ছাড়াও, আমি এটা খুব ভালো করেই জানি, এবং এই ব্যাপারে আমি কিছু ইনফরমেশান সাধারণত আমাদের ছাত্রদের দিই যে কোথায় কী কী ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। কারণ এবার আমি আরও একটা জিনিসেও আসছি যে ফিজিক্স যেটা পড়ানো হচ্ছে বা সায়েন্স, এর সঙ্গে কিন্তু এআই খুব ক্লোজলি রিলেটেড। যারা বলে যে কিছু মানে অঙ্ক জানার দরকার নেই, না জেনে এআই করে ফেলবো, বাজে কথা, হয় না, ওসব হয় না। কারণ এআই ইমপ্লিমেন্ট করতে গেলে এআই এর বেস হচ্ছে ম্যাথামেটিক্স, নট অনলি ম্যাথামেটিক্স, ফিজিক্সও। এআই এর মডেল তৈরি হয় নিউরাল নেটওয়ার্ক দিয়ে। নিউরাল নেটওয়ার্ক ইটসেলফ বানানো হয় ফিজিক্সের ওপর দাঁড় করানো অনেকটাই, মানে ফিজিক্সের থিওরি কনসেপ্ট, ফিডব্যাক লুপ এইসব ওখানেও আছে, যেগুলো যত হায়ার স্ট্যান্ডিং মানে এইগুলো অবভিয়াসলি 11-12 লেভেলে ছাত্ররা অতটা গ্র্যাস্প করতে পারবে না, নিতে পারবে না, কিন্তু যতটা সহজভাবে বোঝানো যায় তার আইডিয়া দিয়ে রাখা দরকার, যাতে সে কিন্তু তার পাথটা ঠিক মতো চুজ করতে পারবে এবং তার কাছে ভিশনটা ক্লিয়ার থাকে যে কী করবে। এবং এআই ছাড়াও আরেকটা জায়গা আছে যেটা খুব ইম্পর্টেন্ট, এখন বাজারে মানে চলবে বা আসবে আস্তে আস্তে, কোয়ান্টাম কম্পিউটিং, যেটা পিওরলি ফিজিক্স বেসড এবং পিওরলি কোয়ান্টাম মেকানিক্সের ওপর দাঁড়িয়ে, সেটাও ইম্পর্টেন্ট। কোয়ান্টাম কম্পিউটিং ক্লাসিক্যাল কম্পিউটারের থেকে টোটালি আলাদা, মানে অনেকটাই আলাদা, এবং কীভাবে হ্যান্ডেল করে সেটা আর কি যারা খানিকটা জানে তারা বলতে পারবে। এটা আলটিমেটলি কোয়ান্টাম মেকানিক্সের উপর দাঁড়িয়ে। সেই জিনিসগুলো কিন্তু তার আইডিয়া দেয়া, তার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়াটাও এটা মানে টিচারের কর্তব্য আমি মনে করি, এবং এইগুলো আমি করে থাকি। মানে এগুলো আউটসাইড অফ সাবজেক্ট সিলেবাস, কারণ খালি সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ থেকে একটা ছাত্রকে পাশ করিয়ে দিয়ে দায়িত্ব শেষ করে দিলে তার কিন্তু পরে গিয়ে কী হবে সেটা একটা বড় প্রশ্ন। কারণ এই ভিশনগুলো, এই ইনফরমেশানগুলো হ্যাঁ নেট থেকে তো পাবে, কিন্তু নেট থেকে ভালো মন্দ বিচার করা শক্ত। নেটে এআই নিয়ে অনেক কিছু আছে, কিন্তু কোনটা কোথায় ফিট করে এবং কোনটা রাইট আর কোনটা রং এটা বোঝা ডিফিকাল্ট। কোয়ান্টাম মেকানিক্সের খুব একটা জিনিস নেই, মানে কোয়ান্টাম কম্পিউটিংয়ের ওটা স্টিল ইভলভিং, যে কারণে ওটার ইনফরমেশান আমি যতটা জানি আমি সেটা বলে দেওয়ার চেষ্টা করি, কীভাবে হয়, তার ব্যাকগ্রাউন্ডটা কী কারণে হয়, কীভাবে কোয়ান্টাম কম্পিউটার সুপারসিড করে একটা ক্লাসিক্যাল কম্পিউটারকে, এরকম কিছু ইনফরমেশান আমি দিই, যেগুলো অবভিয়াসলি সাবজেক্টের বাইরে টোটালি। এগুলো বলার উদ্দেশ্য একটাই, যারা টেকনোলজি লাইনে আসছে বা ফিজিক্স নিয়ে পড়া করছে, সায়েন্সের লাইনে আসছে, তাদের কোনো না কোনো সময় গিয়ে এইসব জায়গাগুলোতে ডিল করতে হবে। হ্যাঁ, ন্যানো, তারপর আর একটা এরিয়া আছে ন্যানো টেকনোলজি, তো ন্যানো ইলেকট্রনিক্স, ন্যানো ফিজিক্স, তো এইসব এরিয়াগুলো কিন্তু তাদের কোথাও না কোথাও ডিল করতে হবে। কারণ কারেন্ট বাজারে এবার আর মানে একটা স্টুডেন্টকে সব রকম পাথ দেখানোটা আমাদের কর্তব্য, মানে অ্যাজ আ টিচার কর্তব্য। এবার সে কোনটা চুজ করবে, সে যদি মনে করে যে আমি এগুলো নিয়ে রিসার্চ করবো সেটা একটা পাথ, বা সে যদি মনে করে আমি চাকরি করবো, ইঞ্জিনিয়ারিং হয়ে চাকরি করবো বা কোথাও গিয়ে চাকরি করবো, তাহলে সেটার একটা পাথ। সেই পাথগুলো কিন্তু সেই ভিশনগুলো তার থাকা দরকার, এবং সেই ভিশনগুলো দেওয়ার খানিকটা দায়িত্ব হয়তো টিচারের। কারণ গুগল থেকে সব কিছু পাওয়া যায় না। গুগলটা হচ্ছে কি একটা লিস্টিং প্ল্যাটফর্ম, যেখানে প্রচুর জিনিস লিস্ট করা আছে। সেই লিস্ট থেকে ABCD অনেক কিছু লিস্ট করা, কোনটা ঠিক আর কোনটা ভুল বোঝা কিন্তু খুব ডিফিকাল্ট, যে না জানছে আর যে ইনফরমেশানটা পাস না করছে। তো এইগুলো আমার দায়িত্ব, এগুলো আমি করে থাকি, এবং সাধারণত আমি প্রবলেম নিজের মতো করে বানাই, এবং সেইভাবে সেই থট প্রসেসটা আমি স্টুডেন্টের মধ্যে দেওয়ার চেষ্টা করি, যাতে একটা প্রবলেম কীভাবে তৈরি করা যায় বিভিন্ন থিওরিগুলোকে ইউজ করে। যেমন একটা প্রবলেম আমি এখানে একটা বানিয়েছি, যেটা আমি একটু এক্সাম্পল দিচ্ছি, এটা জাস্ট অ্যান স্যাম্পল। এটা একটা ইনফিনিট একটা সিলিন্ড্রিক্যাল শেল আছে যেটা চার্জড, এবং তার এখানে সাইড থেকে একটা চার্জ ছোট্ট পার্টিকেলকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই পার্টিকেলটা কী হবে, দুটো ইনফ্লুয়েন্সে কিন্তু কাজ করবে, তো গ্র্যাভিটেশন আছে আর একটা ইলেকট্রিক ফিল্ডের ওপর কাজ করবে, এবং এই গ্র্যাভিটেশন আর ইলেকট্রিক ফিল্ডের জন্য এর একটা পার্টিকুলার প্রজেক্টাইল বা একটা পাথ অফ মোশন হবে। সেই পাথ অফ মোশনের উপর ভিত্তি করে কোনো একটা পয়েন্টে গ্রাউন্ডে স্ট্রাইক করবে, সেটা সেন্টার থেকে কতটা দূরে, তারই একটা এখানে ক্যালকুলেশন করে প্রুফ করতে বলা আছে, যে এই যে যতটা ডিস্টেন্সে স্ট্রাইক করবে সেটা কতটা দূরে, এবং এখানে কিন্তু সব মানে মোটামুটি অনেক জিনিস কনসিডার করার আছে। এই ইলেকট্রিক ফিল্ড, যেটা ইলেকট্রিক ফিল্ডের ডিস্টেন্সের সঙ্গে ভ্যারি করে, ফিক্স নয়,
গ্র্যাভিটেশনও আছে। এবার ডিস্টেন্সের সঙ্গে যত যাবে কমে যাবে আস্তে আস্তে। মোটামুটি ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন বা যারা থিওরি জানে তারা জানে কীভাবে হবে, বার করে দেয় যায়। কিন্তু সেই ইকুয়েশনগুলোকে অটোমেটিক্যালি বা সেই থিওরিগুলোকে মার্চ করলে তখন একটা এই ধরনের জিনিস দাঁড়ায়। তো এইরকম মাল্টিপল থিওরি মিক্স করে একটা রিয়েল লাইফ প্রবলেম কী হতে পারে, অবভিয়াসলি আমি রিয়েল লাইফ বলবো না, এটা ফিজিক্স প্রবলেম, কিন্তু এই রকম প্রবলেমের উপর ভিত্তি করে রিয়েল লাইফ জিনিসও দাঁড়াতে পারে। কী হতে পারে সেটা কিন্তু আমরা এখান থেকে মানে এইভাবে করতে পারি, এবং এই ভিশনটা দেওয়া, এই থট প্রসেসটা দেওয়াটাই আমার উদ্দেশ্য। নমস্কার। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন। আমার নাম অনুপম দত্ত। আমাকে যোগাযোগ করার জন্য আপনারা নিচের এই লিঙ্কে ফোন নাম্বারে কানেক্ট করতে পারেন। ধন্যবাদ।